This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो। রাজ্যে বাড়ছে বুথের সংখ্যা। মুখ্য নির্বাচনী আধিকারিকের ডাকে সর্বদল বৈঠক। বিভিন্ন জেলার ডিওদের সঙ্গে রিপোর্ট নিয়ে কথা কাটাকাটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের। ডিওদের রিপোর্ট পক্ষপাত দুষ্ট দাবি দলগুলি, যদিও জেলা স্তরে বৈঠকে সহমত জানিয়েছে রাজনৈতিক দলগুলি। দাবি কমিশনের। সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতিকে পদত্যাগের নির্দেশ। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই নির্দেশ জঙ্গিপুর তৃণমূলের সভাপতি খলিলুর রহমানের। বিধায়ক বায়রন বিশ্বাসের সঙ্গে দ্বন্দ্বের কারণে মশিউর রহমানকে পদত্যাগের নির্দেশ বলে সূত্রের খবর। ছবি ও ভিডিও দেখিয়ে হামলাকারী পরিচয় প্রকাশ করলেন নওশাদ সিদ্দিকী। 20 অগস্ট ধর্মতলায় বিক্ষোভ কর্মসূচিতে প্রাণঘাতী হামলার অভিযোগ আইএসএফ বিধায়কের। হামলাকারী প্রদীপ কুমার দে কলকাতা পুলিশের কনস্টেবল বলে দাবি নওশাদের। কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা। দোষী 7 জনকে 20 বছরের জেলে পাঠালো কল্যাণী আদালত, সঙ্গে 50,000 টাকা করে জরিমানা। আচ্ছা অনির্বাণ, পাড়ায় কি দাদার অভাব নেই? মানে চারিদিকে এত দাদাগিরি দেখছি, সেটা পাড়ায় হোক, স্কুলে হোক, কলেজে হোক, সেরকমই তো দেখছি ছবি। সেরকম একটা খবর বরং আপনাদের সামনেও তুলে ধরে। কোথাও স্কুলে ঢুকে শিক্ষককে শাসানো, কোথাও শালিশির নামে দাদাগিরি, যে কথাটা বলছিলাম, কোথাও আবার পুলিশকে বেল্ট খুলে মার। তৃণমূলের জামানায় দলের নেতাদের গুন্ডামের ম্যাপ পয়েন্টিংয়ে নতুন নতুন জায়গা জুড়ে যাচ্ছে জানেন। আর শাসকের পুলিশ শাসন করছে এবার মালদার চাঁচলে। পুলিশ অফিসারকেই বেল্ট দিয়ে সপাটে মার, ক্রমাগত ধাক্কা, শাসানো, আবার তৃণমূলের পুলিশ শাসন। এবার ঘটনাস্থল মালদার চাঁচল। বৃহস্পতিবার রাতে বিজেপি 2 গোষ্ঠীর সংঘর্ষ বাধে চাঁচল থানার কাছে। চাঁচল থানার এএসআই সমীর সিনহা গন্ডগোল থামাতে গিয়েছিলেন। আচমকাই সেখানে ঢুকে পড়েন যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস। তারপর শুরু হয় পুলিশি নিগ্রহ। হরিশ্চন্দ্রপুরের পর এবার চাঁচল, ফের উর্দিধারীকে শাসানি শাসকের। এবার পুলিশ অফিসারকে বেল্ট খুলে মার তৃণমূলের যুব নেতার। 5 জনকে অবশ্য আটক করেছে পুলিশ, কিন্তু সেই তালিকায় চাঁচলের যুব নেতা নেই। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে তুলোধনা করেছে বিরোধীরা। বেল্ট খুলে মারছে পুলিশকে, তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না কেন? তারা যতই অপরাধ করুক তাদের কিছু হবে না। পুলিশ গন্ডগোল থামাতে গিয়ে তো পুলিশের উপরে বেল্টের বাড়ি, কিন্তু অদ্ভুত একটা চিত্রনাট্য, বোঝাই মুশকিল কে কার সাথে কি ব্যাপার আছে। দল নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেবে, যাতে এই ধরনের ঘটনার সঙ্গে তারা যুক্ত হচ্ছেন কেন। বিরোধীরা বলছেন তৃণমূলের জামানায় চাঁচলে বেল্ট দিয়ে পুলিশ চাপকানো বিচ্ছিন্ন কিছু নয়, শুরুটা হয়েছিল অনেক আগে থেকে। 14 নভেম্বর 2014 আলিপুর থানায় ঢুকে হামলা ঠেলায় টেবিলের নিচে লুকোন পুলিশ কর্মীরা। অভিযুক্ত সেই তৃণমূল। 30 অক্টোবর 2024 বন্দিকে ছাড়াতে গিয়ে ক্যানিং থানায় পুলিশকে মারধরের নাম জড়ায় যুব তৃণমূল নেতার। 23 অগস্ট 2025 ফারাক্কায় এসআইকে অকথ্য গালিগালাজ, মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে। আর 3 দিন আগে মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতার সালিশি সভায় আক্রান্ত হয় পুলিশ, ভাঙচুর হয় পুলিশের গাড়ি। শাসক দলের কেউ আক্রান্ত বা খুন হলে তার হাতে থাকা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এবার সেই পুলিশ মন্ত্রীর দপ্তরের লোকজনই শাসক দলের হাতে আক্রান্ত, এবং সেটা কার্যত ধারাবাহিকভাবে। এটা কি মন্ত্রীর প্রতি অনাস্থা, নাকি কুচো নেতাদের উপর দলের নিয়ন্ত্রণ নেই? মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। স্কুলের পাঠ নিতে পড়ুয়াদের যন্ত্রণার যাত্রা। বালুরঘাটে চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সিংহল শিশু শিক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তায় নেই। আজও বই খাতা নিয়ে আল পেরিয়ে পড়ুয়াদের স্কুলে যেতে হচ্ছে। বেশি বৃষ্টি হলে স্কুলে যাওয়া একেবারে দুঃসহ অবস্থা। রাস্তা সেটা আবার কি, জমির আল বলাই ভালো। আর সেই আল দিয়েই স্কুলে যাওয়ার একমাত্র উপায়। কাঁধে ব্যাগ, পায়ের নিচে প্যাঁচ প্যাঁচে কাদা, তাতে পাও ঢুকে যাচ্ছে। একটু এদিক ওদিক হলেই আছাড় খাওয়ার ভয়। আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে হাতে জুতো নিয়ে কোনো ক্রমে স্কুলে যেতে হয়। বছরের পর বছর এভাবেই চলছে।
বালুরঘাটের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সিংহল শিশু শিক্ষা কেন্দ্রে যাওয়ার একটাই পথ, থুড়ি আল। স্কুলটা যে জবের থেকে আসে তবে থেকে রাস্তা এরকমই দেখেছে, এ তো কাদার মধ্যে যাতায়াত করতে হচ্ছে বাচ্চাদেরকে, আমাদেরকে আসতে হবে, রাস্তা নেই, এখন কি করবো। যার ফলে স্কুলে যেতে অনীহা পড়ুয়াদের। দিন দিন পড়ুয়াদের সংখ্যা কমে এখন 12তে এসে দাঁড়িয়েছে। গ্রামের ছেলে মেয়েদের কথা ভেবে 2001 সালে তৈরি হয়েছিল এই শিশু শিক্ষা কেন্দ্র। 24 বছর পেরোলেও রাস্তা হয়নি। পঞ্চায়েত থেকে বিডিও অফিস পর্যন্ত ছুটেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। মেন সমস্যা রাস্তা। বর্ষার দিনে বাচ্চারা মানে আসতে যেতে এত কষ্ট, নিজেদেরও সব জুতো খুলে যাওয়া আসা করি। সেদিন তো একটা বাচ্চা পড়ে গেল। আগে তো বাচ্চা বেশি ছিল, এখন তো কমে গেছে। আগে অনেক বাচ্চা ছিল, মেম্বার প্রধানকে বলা আছে, কিন্তু কোনো সুরাহাই হয়। সমাধানের পথ এখনো মেলেনি। তবে সাফাইয়ে এক সুর তৃণমূল বিজেপি যুযুধান দুপক্ষেরই। একযোগে বামেদের দিকেই আঙুল তুলেছেন তারা। যারা কর্তৃপক্ষ তাদের প্রথমেই ভাবা উচিত ছিল যে একটা স্কুল করতে গেলে তার রাস্তার প্রয়োজন আগে। ওখানকার লোক যদি সেখানে কোনো রাস্তা দেয়, জায়গা দেয়, তাহলে আমি চেষ্টা করব। এবার সেই সময়ে আপনারা ভালো মতন জানেন কাদের সরকার ছিল, তারা প্রাথমিকভাবে কোনো চিন্তা ভাবনাই করেননি যে রাস্তাটা যদি তৈরি না হয় ভবিষ্যতে বাচ্চারা কিভাবে যাবে। আমরা করতে পারছি না এই কারণেই ওই রাস্তাটা পুরোপুরি রায়তি জায়গা। ওই রায়তি জায়গার যারা মালিক আছেন এলাকার, তারা ওই জায়গা ছাড়তে তারা রাজি নয়। যদিও পাল্টা জবাব দিয়েছে বামেরাও। আমলে তৈরি হয়েছে, রাস্তাও তৈরি করে দেওয়া হয়েছিল, একদম ঝাঁঝ চকচকে রাস্তা ছিল, কিন্তু টিএমসির আমলে সেই রাস্তাটার উপরে যে মাটি দেওয়া, এইটা হচ্ছে 14 বছর ধরে সেখানে তারা দেয়নি। কাদা পথ নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি চলছেই, কিন্তু স্কুলে যাওয়ার জন্য রাস্তাটুকুও না থাকলে স্কুল শিক্ষার আর কিছু পড়ে থাকবে কি? রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রী সফরের পর জিটি রোডে বড় বড় গর্ত, চরম সমস্যায় বর্ধমানবাসী। যে স্কুলের মাঠে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই মাঠ এখনো লণ্ডভণ্ড। অভিযোগ, তবুও প্রশাসনের হুঁশ নেই। আর তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান জেলা প্রশাসনের কোর্টেই বল ঠেলে দায় সারছে। সভা শেষ, কিন্তু তার দুদিন পরও সভাস্থল থেকে শুরু করে রাস্তা তথৈবচ। মঙ্গলবার বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠে প্রশাসনিক সভা করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু সেই স্কুলের মাঠ এখন লণ্ডভণ্ড। মাঠ জুড়ে বড় বড় গর্ত, মাঠ জুড়ে পড়ে রয়েছে পেরেকের টুকরো, রয়েছে ভাঙা কাঠ, তক্তা, লোহার বিম দিয়ে তৈরি কাঠামো এখনো মাঠের মাঝখানে। বর্ধমানের এই মাঠে নিয়মিত ক্রিকেট কোচিং সেন্টার চলে ফুটবলের কোচিং, কিন্তু এখন সেসব শিখে যে হাই স্কুলের মাঠে মুখ্যমন্ত্রী এসে গেলেন, সেই হাই স্কুলের মাঠটার আছে কি অবস্থা। আজকে শিক্ষা যেমন শেষ, খেলাধুলাকে ধ্বংস করে, সবুজকে ধ্বংস করে মুখ্যমন্ত্রী এসছেন। আর জিটি রোড অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানেও বড় বড় গর্ত। নিরাপত্তার কারণে জিটি রোডের পুলিশ লাইন বাজার থেকে স্টেশন মোড় পর্যন্ত রাস্তা বরাবর বাঁশের ব্যারিকেড বসানো হয়েছিল ড্রিল করে, কিন্তু সফর শেষ হওয়ার পর সেই ব্যারিকেড সরিয়ে নেওয়া হলেও গর্ত যেমনকার তেমনই। মুখ্যমন্ত্রী আসার জন্য যে ব্যারিকেড করা হয়েছিল, তার জন্য যে গর্ত করা হয়েছে 1 হাত, সেই গর্তগুলো মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে এখনও সেই সারায় কাজ হয়নি। মুখ্যমন্ত্রী চলে গেছে কবে, এখনও রাস্তা গর্ত হয়ে আছে, সেই গর্তগুলো কবে সারানো তার কোনো নিশ্চয়তা নেই। মুখ্যমন্ত্রী এলে প্রশাসন তড়িঘড়ি কাজ করেছিল, তেমনি প্রশাসনকে বোঝা উচিত যে মুখ্যমন্ত্রী যাওয়ার পর সাধারণ মানুষের জন্যে এই গর্তটা অবশ্যই বুঝিয়ে দেয়া। যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা, কেউ রাস্তা পারাপার করতে গিয়ে পা ঢুকে যেতে পারে, পা মুচকে যেতে পারে, কোনো বাইকের অ্যাক্সিডেন্ট হতে পারে। সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে, অথচ প্রশাসনের টনক নড়ছে না। যে প্রশাসন কিন্তু ওই মুখ্যমন্ত্রী সভাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই রাস্তার টাপ্পি মারা এবং ওই ব্যারিকেড দেওয়ার কাজ করেছে, সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু করেনি। এদিকে জেলা প্রশাসনের কোর্টে বল ঠেলেছেন পুরসভার চেয়ারম্যান। যেহেতু এটা প্রশাসনিক সভা ছিল, ওই রাস্তা ব্যারিকেড থেকে মাঠ পর্যন্ত আমরা তো কিছু করিনি, আমরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, যা কিছু হবে হবে। পূর্ব বর্ধমানের জেলা শাসক জানিয়েছেন, কাজ চলছে, খুব শীঘ্রই রাস্তাঘাট ও স্কুলের মাঠ আবার পুরনো অবস্থা ফিরে পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী সফরের আগে যেমন তৎপরতার সঙ্গে রাস্তার কাজ হয়েছিল, তেমনই কেন সফরের পরও রাস্তাগুলি ঠিক করা হচ্ছে না? মনোতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। কলেজের বৈঠকে শিক্ষকদের নেতার শাসানির ভিডিওতে শোরগোল পড়েছিল, তা দেখিয়েছিলাম বাঁকুড়ার ঘটনা, কিন্তু এখানেই তো শেষ নয়।
দাদাগিরির বিরুদ্ধে আওয়াজ তুলতেই আবার নাকি হুমকি দেওয়া হচ্ছে। বিতর্ক তো থামছেই না বাঁকুড়ার বেলিয়াতুর কলেজে। দেখুন, কলেজ পরিচালন সমিতির বৈঠকে তৃণমূলের ব্লক সভাপতির দাদাগিরি। বাঁকুড়ার বেলিয়াতোর যামিনী রায় কলেজের 2 বিভাগীয় প্রধানকে খুনের হুমকির অভিযোগ ওঠে বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালীপদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। সমাজ মাধ্যমে ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় ওঠে শিক্ষামহলে। পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান 2 অধ্যাপক লক্ষ্মীনারায়ণ যাদব ও কুন্তল সিনহা। প্রতিবাদী শিক্ষকদের অভিযোগ, তারপর থেকে শাসক দলের মদতে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে থ্রেট এসছে যে এখানে কি করে চাকরি করে দেখব। কোনো প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয়নি। নিরাপত্তার অভাবে ভুগছি। যারা এই শাসক দলের আশ্রয়ে রয়েছে তারাই এই কাজগুলো ঘটাচ্ছে। গত 14ই আগস্ট কলেজের বাইরে মদ্যপদের হাতে আক্রান্ত হন কলেজের ইতিহাস বিভাগের আদিবাসী অধ্যাপক মার্শাল সোরেন। পুলিশকে জানানোর পরেও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আতঙ্কে ভুগছেন তিনিও। এই ঘটনার সাথে মূল অভিযুক্ত যারা তো এখনো বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমি থানাতে ফোন করেছিলাম, ওনারা তো বলছে না ইনভেস্টিগেশন চলছে, হয়ে গেল তো অনেক দিন, এখনো কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। তো মানে আমি আনসেফ ফিল করছি, থানাতেও জানিয়েছি। একের পর এক অধ্যাপককে হুমকি ও নিগ্রহের ঘটনার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিজেপি পথে নেমেছে। আন্দোলন জারি রেখেছে আদিবাসীদের একাধিক সামাজিক সংগঠনও। শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণেই কি অভিযুক্তরা এখনো অধরা? গোটা বিষয়টিতে বিতর্কের জল গড়ালেও কার্যত মুখে কুলুপ এঁটেছে শাসক শিবির। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কর্তাহীন সংসারে হাল যা হয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবস্থাটাও এখন অনেকটা সেরকমই, ছন্নছাড়া দশা। বেতন বাড়ানোর দাবিতে 3 দিন ধরে পেন ডাউন চালিয়ে যাচ্ছেন অস্থায়ী অশিক্ষক কর্মীরা, যার ফল বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম এখন পদে পদে ব্যাহত হচ্ছে। ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। গত বছরের এপ্রিল মাস থেকে উপাচার্য নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই, কার গোয়ালে কে দেন ধোঁয়া। কাজেই যা হওয়ার তাই হচ্ছে, উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয় ঝঞ্ঝাটের ঘনঘটা। এবার বেতন বাড়ানোর দাবিতে রাজ্যের শাসক দলেরই শিক্ষাবন্ধু সমিতি পেনডাউন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। গত 1.5 বছর ধরে 500 অশিক্ষক অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীর বেতন বৃদ্ধির দাবি নিয়ে আন্দোলন চলছে। উপাচার্য না থাকায় সিদ্ধান্ত হয়নি। 20 আগস্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আন্দোলনকারীদের দাবি খতিয়ে দেখতে কমিটি গঠন করেন। কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও শিক্ষক নেতাদের একাংশ। এরপরই আন্দোলনে নামেন অস্থায়ী কর্মীরা। শিক্ষক নেতাদের ভূমিকা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা। তারাই এই ধরনের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার পেমেন্ট অনুমোদন করিয়েছেন। এই ধরনের ইনফর্মাল কমিটির মাধ্যমেই এই বিশ্ববিদ্যালয়ে টেন্ডার খোলা হয়েছে। এদিকে কমিটির সদস্যদের প্রশ্ন, উপাচার্যর অনুপস্থিতিতে রাজ্যের অনুমতি ছাড়া এত কর্মীর বেতন বাড়ানোর সিদ্ধান্ত এই কমিটি কিভাবে নেবে? বলছি কমিটিটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে এটাকে ইমপ্রুভ করে আনা হোক, যাতে আমরা যে সেই পাওয়ার ক্ষমতা ভোগ করতে পারি বা আমরা যে ডিসিশন নিতে পারি তার কি যুক্তিকতা আছে। এই কমিটিতে তো আপনিও বানাতে পারেন, আমিও বানাতে পারি, আরেকজন বানিয়ে দিবে, কিন্তু তার দায়িত্ব আমরা নিতে পারি। 2019 থেকে এই অস্থায়ী শিক্ষাকর্মীদের যাবতীয় দায়ভার বিশ্ববিদ্যালয়গুলোর উপরেই চাপিয়ে দিয়েছে রাজ্যের সরকার। ফলে অধ্যাপকরাই প্রশ্ন করছেন, এই আন্দোলন এখানে না করে কেন আন্দোলনকারীরা রাজ্য সরকারের কাছে গিয়ে বলছেন না যে এই অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে দায়িত্ব নিক সরকার। কারণ বেতন বৃদ্ধি করতে হলে তার দায়ভার তো ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে যে ফি নেওয়া হয় সেখান থেকেই তুলতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। আবারও সেরকম অভিযোগ আসছে জানেন, যে শ্বশুর শাশুড়িকে বাবা মা পরিচয় দিয়ে ভোটার লিস্টে নাম উঠে গিয়েছে। বিয়ের পরেও শ্বশুর বাড়িতেই সংসার পেতে বসেছেন বাংলাদেশি এক যুবক। বসিরহাটের স্বরূপনগরে সারাফুল পঞ্চায়েতের ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। ইউরোপ থেকে ফিরে গত 7 বছর ধরে এই রাজ্যেই বসবাস করছেন বাংলাদেশি ওই যুবক। তার বাবা মা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। কিভাবে ভুয়ো নথিপত্র বানিয়ে ভারতে বসবাস বাংলাদেশি যুবকের, উঠছে প্রশ্ন। লালটু ভাই আপনাদের জামাই তো? হ্যাঁ। কতদিন আছে এই জামাই এখানে? আমি ঠিক বলতে পারবো না। ও বাড়ি আসছে। আর এমনি ওনার বাড়ি কোথায়, এখানেই কি? না, ও আসুক আর ওর কাছে শোনা হবে, তারপরে বলছি। লালটু ধাবকদের মতন লোকেরা তৃণমূলের উপর কৃতজ্ঞ দেখানোর জন্য তৃণমূলের হয়ে ভোট লুট করছে। যে কোনো সময় যে কোনো একটা
অঘটন ঘটিয়ে এরা আবার বাংলাদেশে ফেরত যাবে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।